আসসালামু আলাইকুম। বনানী কবরস্থানে আছি। বনানী কবরস্থানের একটা কবর আপনারা দেখেন, এখানে একসাথে অনেকগুলো মানুষের কবর। এখানে কত মানুষের কবর এটা এখানে লেখা আছে। দেখেন, এই জায়গাটায় লেখা আছে 1975 সালের 15ই আগস্ট। সেই আগস্ট মাসের আজকে 6 তারিখ আমি এই ভিডিও করতেছি। আপনারা দেখেন, এখানে একমাত্র এই জায়গাটায় একমাত্র বঙ্গবন্ধু ছাড়া যারা মারা গেছেন তার পরিবারের সবাই কবর এখানে, সবাই, কেউ বাদ নাই। এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ম্যাডামের মায়ের কবর, তার ছোট ভাই রাসেলের কবর, তার চাচা, মামা, ভাই, ব্রাদার যা আছে ওই লিস্টটা আপনারা পড়া দেখেন, সবাই কবর। কিন্তু ম্যাডাম হাসিনা কিন্তু বলতে পারবে না কোনটা তার মায়ের কবর এখানে আর কোনটা তার ভাই রাসেলের কবর। একদম বলা সম্ভব না, কারণ কোনো কিচ্ছু কোথাও লেখা নাই, জাস্ট এক কাতারে কবর দিয়ে গেছে এখানে। তো কতজনের কবর এই দেখেন, টোটাল এই যে দেখতে পাচ্ছেন 18। 17 নম্বর নামটা দেখেন, পড়তে পারতেছেন? কার মা? আর নিচে পটকা, বুঝতে পারছেন? রক্ষীর মা আর পটকা, ওনারা দুজন ছিলেন ওই বাড়ির হেল্পিং হ্যান্ড, যাদের আমরা বলি কাজের বুয়া বলে থাকি, সোজা কথায়, বুঝছেন না? ভদ্র সাইজা বলতে হবে যে হেল্পিং হ্যান্ড। অরিজিনালি সবাই কাজের বুয়াই বলে আমি দেখছি, কিন্তু আমার বাসা আমরা খালা বইলা ডাকি, সম্বোধন করি। হ্যাঁ, যাই হোক, তো ওই যে লক্ষ্মীর মা আর পটকার কবর কোনটা, রাসেল বা শেখ হাসিনার মার বা আত্মীয় স্বজনের কবর কোনটা, রানীর সাথে এবার একটু এই যে রানীর সাথে চাকরানির কাজের মানুষের, আমি এইভাবেই বলতে চাই, কিছু মনে করেন না, একসাথে কবর, কার কোনটা কবর, তার কবরে আসলে আর কোনো পরিচয় থাকে না। এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষার ছিল, অনেক কিছু শিখতে পারতো। আমি মনে করি হায় রে, আমার মায়ের কবর কোনটা, আর আমার ভাইয়ের কবর কোনটা, আর পটকার কবর কোনটা, আর লক্ষ্মীর মার কবর কোনটা, কে রানী আর কে চাকরানি, কোনো তফাৎ তো নাই এখানে। সত্যি বিশ্বাস করেন, এখানে কোনো তফাৎ নাই। এখানে অনেক বিশাল বিশাল নামি দামি মানুষের কবর, জানেন না? এখানে একটা কবর আপনি দিতে পারবেন না 10 কোটি টাকায়, 3.5 হাত জায়গা 10 কোটি টাকা দিয়ে আপনাকে দেবে না, কারণ নাই এরকম একটা জায়গা। এইখানে শুয়ে আছে। এখানে কিন্তু আসতেন উনি আগস্ট মাসে, আপনার 15 তারিখে 14 তারিখে রাত্রের দিকে আসতেন। এখানে মনে করেন প্রশাসনের লোকজন ভিড় হয়ে যেত। তো আসতেই হয় এভরিডে, কারণ আমার বাসাটা কাছেই, আমার আসতে হয়, কারণ রোজই এখানে আছে। এই তো এখান থেকে এই যে এই সাইনবোর্ড থেকে আপনারা শিক্ষা নিয়ে যাবেন। আবার যারা দেশ চালাবেন, যে রাজা আর কাজের লোকের কবর একসাথেই হয়, এক মাটিতে হয়, এই মাটি এটা। অহংকার করার কিছু নাই, অহংকার করার কিছু নাই। এই অহংকারটাই ডুবাই দিল, জানেন? দেশটার কত বড় ক্ষতি হয়ে গেল কেউ আমরা জানি না। এই যে কবরে যারা শুয়ে আছে এরা তো শান্তিতে আছে, আমরা জীবিতরা শান্তিতে নাই, বিশ্বাস করেন। আমি জানি না কার মনে কি বলবে, কে কীভাবে বলবেন যে ভাই বনানীর মতো জায়গা থাকেন ওইখানে, আবার ভাই এখানকার যত মানুষ আছে না,
যে জীবিত আর কি, ওদের মধ্যে সবচেয়ে গরিব আমি, সবচেয়ে গরিব আমি। এখানে থাকি একটা ঘটনার কারণে, যেটা আমার কন্টেন্টে দেওয়া আছে, মানে আমার চ্যানেলে দেওয়া আছে কেন আমি এখানে আসছিলাম। ওই রোজই একটা ছোট্ট কথায়, যে সেই পুরানা পল্টন থেকে এখানে আসতে 1.5-2 ঘন্টা লাগে, আমি তো মরলে তুমি দেখতেই আসবা না। তখন বলছিলাম না, এতটা কাছে চলে যাবো, কবরস্থানের কাছে চলে যাবো, যেভাবেই হোক ছোট্ট একটা ফ্ল্যাট কিনে এখানে চলে আসছিলাম, যার ফলে এখন তার সাথে দেখা হয় মানে কি, কবরটা দেখতে পাই, আর দেখাইলাম তো আপনাদেরকে যে 18 জনের কবর, রাজ পরিবারের, যে পরিবার এই দেশ বুঝছেন স্বাধীনতা নিয়ে আসছিল, এই দলটিই কিন্তু আনছিল। আবার এই দলের তার বাবাকে, তার পুরা পরিবারকে 17ই আগস্টে হারাইছে, 14ই আগস্ট, আর উনি বোধহয় গেলেন 4 না 5 আগস্টে গেলেন উনি, তাই না? আগস্ট মাসটা কিন্তু সর্বনাশ করে দিল, সর্বনাশ করে দিল, ওনার জন্য অভিশাপ। এই যে রোজির কবর, এইখানেও দেখেন এক কবরের মধ্যে শুয়ে আছে অনেকে, এই যে একদম লাস্ট, ওই যে হোসেন শহীদ চিনু, আমার শ্যালক, ছোট শ্যালক, এই যে হাসান শহীদ বাবু, এটা আমার বড় শ্যালক, তারপরে কবি অলিউল্লাহ, এটা আমার শ্বশুর, আর এই যে হাসনা হেনা আক্তারি বেগম, এটা আমার শাশুড়ি, এই যে এটা উনি আমার যে ভুলু মামা, এই যে রোজি আফসারি, দেখেন মৃত্যু তারিখ দিন সব লেখা আছে। আর এই যে লাস্টে এটা দেখতেছেন না, এটা ওয়াসিমের নায়ক, ওয়াসিম, যে বাহাদুর হিরো ওয়াসিমের ওয়াইফ রুহি, এটা আমার ছোট শালিকা। এই যে এখানে দেখেন 7 জন মানুষ শুয়ে আছে এই একই কবরে। এখানে নিয়ম আছে, পরিবারে কেউ মারা গেলে এখানে কবর দিতে পারবে। এখানে অনেক কবর আছে, এখানে বিশাল এলাকা, এইখানেই আছে। ওই যে ওইখানে রেখে আসছি আমাদের এই দেশ যারা স্বাধীন করছিল, মানে তাদের নেতৃত্বে স্বাধীন হয়েছিল। 75 বছর পুরনো একটি দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ কিচ্ছু শিখতে পারেনি, কোনো রাজনীতিই জানতো না। জানেন কেন যে এত অ্যাগ্রেসিভ ছিল, কেন যে এত উগ্র হয়ে উঠলো, কেন যে এত হিংস্রতা ছিল, কোনো মায়া দয়া ছিল না, দয়া ছিল না। জানেন একটু উল্টা সিধা কইলেই, বিশেষ করে তার আশেপাশের লোকগুলা, জানেন এই আশেপাশে যারা আওয়ামী লীগ করিয়া খারাপ, বুঝছেন, মুখে দিয়া থুতু বাই করে ফেলতো, এরা বুঝছেন, এদের কোনো কিছু একটা হইলি না, ওই উপরে ফোন দিয়া না থ্রেট করাইতো। এক বড় নায়ক, তার নিয়ে একটা কন্টেন্ট বানাইছিলাম, বাইরে ভাই আধা ঘন্টা যায় নাই, আধা ঘন্টার মধ্যে টেলিফোন চলে আসছে যে ওইটা প্রাইভেট করেন, কিচ্ছু বলি নাই। ওইখানে খালি কইছিলাম উনি এই মদ টদ খাইছেন, এটা কইলাম কেন, ওনার লেগে গেছে। সত্যি কথা বলা যাবে না। যাই হোক, সত্যির দিন ফিরে আসছে। এখন আমি মনে করি এই জেনারেশন, এই জেনারেশন যেটা দেখাই দিল, এত বড় ক্ষমতাকে বুঝছেন 2 সপ্তাহের মধ্যে হেলাই দিল, 2 সপ্তাহের মধ্যে একদম খেলা। কেউ পারতেছিল না, কিন্তু এখন অনেকে, এই যে বিএনপি বলেন, জামাত বলেন, বা যাই কটা দল আছে, অনেকেই সামনে চলে আসবে আমি জানি। কিন্তু যতই সামনে আসুক, মানুষ কিন্তু এই ছাত্রদের ভুলবে না, অনেকে বলে এরা এখন লেখাপড়া রাইখা রাজনীতিতে যোগ দিবে। আরে ভাই, টিউশনি করে যদি লেখাপড়া চালাইতে পারে, লেখাপড়া চালাইয়া দেশও চালাইতে পারবে, অসুবিধা কি? মেনে নিতে হবে। যাই হোক, সবাই জন্য দোয়া করবেন। আর ওই যে কবরস্থানের সাইনবোর্ডটা যে দেখাইলাম, যাদের নাম লেখা আছে, যারা দেশ চালাবেন, এইটা মনে রাখবেন, এইটা আপনাদের মনে রাখতে হবে, এখানে আসতে হবে। মরে গেলে সব এক, এত অহংকারের কিছু নাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।